নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৬৯তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহমের বাবা এবং বিকাশ বিতিশাতে বাড়িতে যায়। সোহমকে দেখেই অপূর্ববাবু হতভম্ব হয়ে সুগন্ধা বলে চিৎকার করে ওঠেন। সোহমের পেছনে সোহমের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে অরুণা দেবীও বিনয়দা বলে সম্বোধন করেন। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। বিনয়বাবু অপূর্ববাবু আর অরুণা দেবীকে দেখে এতটাই অবাক হলেন যে কয়েক মুহূর্ত তিনি বুঝেই উঠতে সময় নিলেন যে এরা এখানে কেন, এত দূরে বিদেশ বিভুঁইয়ে এরা দুজন কি করছে। যতদূর মনে পড়ে কলকাতার কোথাও এরা সংসার পেতেছিল, আর এদের দুজনের খোঁজে কোথায় না কোথায় চষে বেরিয়েছেন বিনয়বাবু। এরই মধ্যে সোহম তার মায়ের নাম আর বাবার নাম শুনে অত্যাধিক আশ্চর্য হয়ে যায়। অবাক চোখে খুশিতেই ডগমগ। একগাল হেসে অপূর্বর দিকে এগিয়ে এসে বলল, চেনেন আমার বাবা মাকে? অপূর্ববাবু আর কথা বলার অবস্থায় নেই। সোহমের হাত দুটো ধরে অসহায় চোখে বলেন, তোমার মা সুগন্ধা? কি হয়েছে তার? সে কি নেই? এতক্ষণ বিনয়বাবু কিছু ব্যাপার বোঝার চেষ্টা করছিলেন। এত লোকের মাঝে কার মেয়ে দেখতে এসেছেন বুঝে উঠতে পারছেন না। তিনি সোহমের কাঁধে হাত দিয়ে বলেন, তুই কার মেয়ে দেখতে এসেছিস? কার মেয়ে? সোহম বাবার দিকে তাকিয়ে স্মিত হেসে অপূর্ববাবুর হাতটা ধরে বলে, এই তো বিদিশা, এই কাকু কাকিমার মেয়ে। সর্বনাশ! বিনয়বাবু যেন আকাশ থেকে পড়ল। এক ঝটকায় অপূর্ববাবুর হাত ছাড়িয়ে দিয়ে বলেন, তুই কি পাগল হয়েছিস? এদের মেয়েকে তুই বিয়ে করবি? জানিস এদের, চিনিস এদের, কত সাংঘাতিক এরা। অরুণা দেবী যেন ভয়ে সিটিয়ে আছেন, গলা যেন শুকিয়ে আসছে। শুধু প্রার্থনা করে যাচ্ছেন, ঈশ্বর পুরনো কথা যেন না ওঠে। অপূর্ববাবুর কোনো দিকেই হুঁশ নেই। বিনয়বাবু হাত ছাড়িয়ে দিলেও আবার সোহমের হাত ধরে বলে, বলো কেউ কিছু আমাকে। বাবা সোহম, বিনয়দা, তোমরা বলো কি হয়েছে মেয়েটার? কি হয়েছে সুগন্ধার? ও বেঁচে আছে কি নেই? আরে কেউ তো কিছু বলো। বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন। সোহম অপূর্ববাবুর এমন আকতি মিনতি দেখে ভীষণ অবাক হয়। বেদনায় কাতর অবস্থা দেখে অপূর্ববাবুকে দুহাত দিয়ে সোফায় ভালো করে বসাতে বসাতে বলে, কি করছেন কাকু? আপনি অসুস্থ, সামলান নিজেকে। আপনি জানেন না আমার মা, আমার যখন 10 বছর বয়স তখন মারা গেছেন? কথাটা শুনে অপূর্ববাবু আর অরুণা দেবী দুজনেই চমকে ওঠেন। অপূর্ববাবুর মানুষ চোখে ভেসে ওঠে সেই প্রাণোচ্ছল, স্পষ্টবাদী, অভিমানিনী, জেদি এক মেয়ে। অল্পেতেই যেমন সে খুশি হতো, আবার রেগেও যেত। চোখ দিয়ে নিজের অজান্তেই গড়িয়ে পড়ছে জল। সোহমেরও বুকটা কেমন যেন ধরে ওঠে মায়ের কথা মনে পড়তে। অপূর্ববাবুর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাকু, আপনার শরীর ভালো না, এমন করে কাঁদবেন না, শরীর খারাপ করবে।
বিনয়ের দিকে তাকিয়ে হতাশ চোখে অপূর্ববাবু বলেন, এত কষ্টের বিয়ে বিনয়দা আগলে রাখতে পারলে না? ও যে বড্ড অভিমানী ছিল। হেসে উঠল বিনয়বাবু, বললেন, সে তো তুই ভালো বলতে পারবি। আমার জন্য মরল না তোর জন্য? সোহম বাবাকে আস্তে করে বকে নেয়। আহ বাবা, কি সব বলছো? এসব আজে বাজে কথা বলার সময় নয়। উনি অসুস্থ। তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা থেকেও থাকে, পরে ঠান্ডা মাথায় মিটিয়ে নিও। বিনয়বাবু থামেন না, বলতে থাকেন, আমি যত তোদের দুজনকে দেখছি অবাক হয়ে যাচ্ছি অপূর্ব। কিরে অপূর্ব, আমার সুগন্ধাকে পেলি না বলে আমার ছেলেটাকে এবার তোর মেয়ে দিয়ে ফাঁদে ফেললি? লজ্জা লাগে না তোর? অরুণা দেবী রে রে করে উঠলেন। কি বলছো বিনয়দা? অসুস্থ মানুষ, যা বলবে ভাবনা চিন্তা করে বলো। আজে বাজে কথা বলার আগে ভেবো। আমরা চুপ করে আছি বলে যা তা বলবে না। এক তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে অপূর্ববাবুর দিকে তাকালেন। বিনয়বাবুর আজ বড় ঠান্ডা মাথা। তিনি যেন আজ বিড়ালের ভূমিকায়, সামনে যেন অপূর্ব নামক এক ইঁদুর। অল্প অল্প করে খেলাবেন, তারপর একবারে মারবেন। খুব শান্ত ভঙ্গিতে অপূর্ববাবুর পাশে বসলেন। বললেন, পৃথিবীটা সত্যিই গোল অপু। সেই আবার দেখা হয়েই গেল। তা কতদিন হলো তোর মেয়েকে এই খেলায় নামিয়েছিস? কেউ কিছু বলার আগেই সোহম উত্তেজিত হয়ে বলল, বাবা, ভেবে চিন্তে কথা বলো, উনি অসুস্থ। হা হা করে হেসে উঠলেন বিনয়বাবু। বললেন, একেবারে অপূর্বর ঝোলার বিড়াল হয়েছিস দেখছি। বাবা সাপোর্ট না করে ওদিকে খুব সাপোর্ট হচ্ছে। তা বাবা সোহম, ঘি দিয়ে বশ করলেই অপু। সোহমের চোয়াল শক্ত হয়ে আসে। অপূর্ববাবু যেন অন্য জগতে। অপরাধবোধ, আফসোস, অন্তর্দহন সব মিলিয়ে তিনি যেন ভঙ্গুর। বিনয়বাবুর হাত দুটো ধরে বললেন, এত কিছু নষ্ট করে মেয়েটাকে বিয়ে করলে বিনয়দা? কিভাবে মরে গেল? আমি যে অপরাধী হয়ে গেলাম চিরদিনের জন্য। অমন প্রাণচঞ্চল মেয়ে কিভাবে হারাতে দিলে বিনয়দা? তোমার বুক কাঁপলো না? অপূর্ববাবু সুগন্ধার শোকে কেমন যেন ঝুঁকে যেতে লাগলেন। সোহম এসে অপূর্ববাবুকে আগলে ধরে। রঞ্জুবাবু এবং তার পরিবার এসব ব্যাপারে বড্ড অস্বস্তি বোধ করতে লাগলো। অরুণা দেবীকে বলেন, বৌদি, আপনারা মিটিয়ে নিন, বোধহয় আমাদের থাকাটা উচিত হবে না। অরুণা দেবী রাজি হলেও বিনয়বাবু হাত জোর করে উঠে দাঁড়ালেন। বললেন, ছি ছি, আপনারা দয়া করে কেউ যাবেন না। আপনারাও জানুন কাদের প্রতিবেশী করেছেন। সোহম অস্থির হয়ে উঠে বলে, বাবা, তোমার মাথাটা গেছে। কাকে কি বলছো? এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমাদের মধ্যে? কোনো পারিবারিক সমস্যা? মায়ের কথাই বা এতবার আসছে কেন? মায়ের মৃত্যু আসছে কেন? আমি তোমাদের আলাপচারিতা কিছু বুঝে পারছি না। বলো কি হয়েছে, আমি সলভ করে দিচ্ছি। এ কথা শোনা মাত্রই অপূর্ববাবু বলে ওঠেন, না রে বাবা, না, শুনিস না অতীতের কথা। তুই শুনিস না, সহ্য করতে পারবি না। বিনয়বাবু ধমকে ওঠেন, চুপ অপু, একদম চুপ। এ কথা বলে কি প্রমাণ করতে চাইছিস বিনয় কত খারাপ? দেখ অপু, তুই আমাদের সাথে যা করেছিস
আমি মাথা পেতে মেনে নিয়েছি, কিন্তু এবার যখন আমার ছেলের দিকে হাত বাড়িয়েছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। অপূর্ববাবু বাধা দিয়ে ওঠেন। কি যা তা বলছো বিনয়দা? যা জানো না তা নিয়ে কথা বলছো কেন? তোমার ছেলেকে কেউ ধরে বেঁধে আনেনি এখানে। ওরা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। অট্টহাসিতে ফেটে পড়ল বিনয়বাবু। বললেন, সে তো সুগন্ধার অপূর্বর মধ্যেও ছিল, কি বলিস? অপূর্ববাবু চেঁচিয়ে ওঠেন। একটাও বাজে কথা না বিনয়দা। নিজের দোষ ঢাকতে গিয়ে আমাকে দোষী করা। যা গেছে গেছে, বাচ্চা দুটো নির্দোষ। ওদের জীবনটাতে আমাদের জন্য যেন নষ্ট করো না। বিনয় মুচকি হেসে অপূর্ববাবুর কানের কাছে মুখটা এনে বলেন, তা তোর হবু জামাই জানে তার প্রপার্টির কথা? না লুকিয়ে আগে বিয়ে দিয়ে মেয়েকে মালকিন করবি ভেবেছিস, তারপর জানাবি নাকি? জমি বাড়ির কাগজপত্র কোথায় অপূর্ব? আমি জানি, তুই একমাত্র জানিস। জানলে বল, এখানেই থেমে যাই। নইলে দেখতে থাক, তোর জন্য এত বছর ধরে আমি গ্রাম ছাড়া। যা সহ্য করেছি তা বলার মতো নয়। শালা কোন জমি কি কিছুই জানলাম না, আছে কিছু না সব ভুয়ো তাও বুঝতে পারলাম না। অনেক অপেক্ষা করেছি, এবার আমার কাগজপত্র চাই, নইলে কিভাবে কি করবি ভেবে দেখ। চিন্তা করে দেখ তুই কি চাস। বিনয়বাবুর কথা শুনে এক ঝটকায় অপূর্ববাবু উঠে দাঁড়ালেন। বললেন, বিনয়দা, তোমরা আসতে পারো। আমি আমার মেয়ে নিয়ে কি করব সেটা আমি বুঝে নেব। সোহম অস্থির হয়ে অপূর্ববাবুর হাতটা ধরে বলে, কাকু, বাবার কথায় কিছু মনে করো না। বাবা একটু অমনি। তুমি তো জানো বিদিশা ছাড়া আমি কিছুই নই। সোহম বিনয়বাবুর হাত ধরে বলে, বাবা ভুলে যাও না পুরনো কথা। তোমরাও ভুলে যাও। আমিও শুনতে চাই না। নতুন করে শুরু করি সবকিছু। বাবা, বিদিশা ছাড়া আমি থাকতে পারবো না। কথাগুলো বলতে বলতে বিদিশা সামনে এসে দাঁড়ায়। অনেকক্ষণ থেকে অপেক্ষা করার পর যখন কোনো সাড়া শব্দ পাইনি, কেউ ডাকেনি, বৌদিকে পাঠিয়েছে খবর নিতে। খবর নিতে এসে বৌদিও কেমন যেন আটকে গেছে। শেষে নিজেই এসে উপস্থিত বিদিশা। দুদিকের বাতানুবাদে অসহায় উদ্ভ্রান্ত সোহমকে দেখে বিদিশার কেমন যেন সব পাওয়া শিক্ষা ওলটপালট হয়ে যায়। সোহমের চেহারা দেখে ছুটে এসে সোহমের হাত ধরতে গেলে টি টেবিলের নিচে লুকিয়ে থাকা কাচের টুকরো বিদিশার পায়ে ঢুকে যায়। বিদিশা যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেই সোহম দুহাত দিয়ে বিদিশাকে জাপটে ধরে। ততক্ষণে রক্তে ভেসে যাচ্ছে মেঝে। অরুণা দেবী অস্থির হয়ে মেয়ের দিকে ছুটতে গেলে অপূর্ববাবু হাতটা চেপে ধরেন। ইশারায় বোঝেন, ওদের বুঝে নিতে দাও। সোহম রক্ত দেখেই বকাবকি শুরু করে দেয় বিদিশাকে। কেন ওর কোনো দিকে নজর নেই, সবসময় বাচ্চামো। বিদিশাও যেন সোহমে মশগুল। কি হয়েছে, এখানে কি চলছে, সোহমকে কেন অন্যরকম লাগছে, ওর শরীর ঠিক আছে কি নেই, কারো কথায় খারাপ পেয়েছে কিনা, দুজনেই যেন নিজেদের নিয়ে ব্যস্ত। সোহম কোনো দিকে না তাকিয়ে বসে পড়ল বিদিশার পা ধরে। কাঁচের টুকরো বের করে ফার্স্ট এড বক্স চেয়ে নিল, কিন্তু ব্যান্ডেজ না থাকায়
রুমালটা দিয়ে বেঁধে দিল। আর দিতে দিতে বলল, লক্ষ্মী মেয়ের মতো বসে থাকবে, একদম নড়বে না। ঘরে উপস্থিত সবাই যেন মন্ত্রমুগ্ধর দুজনের দিকে তাকিয়ে। সত্যি, ভালোবাসাও এমন হয়, যেন দুজন দুজনের মাঝে ডুবে আছে। বিনয়বাবু বাধা দিতে গিয়েও যেন আটকে গেলেন। তিনি যেন মোহিত হয়ে দেখলেন, কিন্তু খুব শীঘ্রই মোহর চাল কেটে বেরিয়ে এলেন তিনি। এবার দাঁত নখ বের করে দেখানোর পালা। শেকড় বড্ড গভীরে, মরণ কামড় না দিলে এ শেকড় কাটবে না। চোয়াল শক্ত করে উঠে দাঁড়ালেন তিনি। হ্যাচকা টানে বিদিশার কাছ থেকে সোহমকে সরিয়ে আনলেন। সোহমের হাতটা শক্ত করে চিপে ধরে বললেন, কি আছে তোর মাথায়? চোখ দুটো খোল, তাকিয়ে দেখ। এই যে সোফায় বসে আছে অপু, মানে অপূর্ব, তোর মায়ের মৃত্যুর জন্য একমাত্র দায়ী। অপূর্ববাবু আর অরুণা দেবী চিৎকার করে উঠলেন, মুখ সামলে কথা বলো বিনয়দা। সোহমেরও বিশ্বাস হয় না। বারবার মায়ের মৃত্যুর কথা ওঠাতে ভেতর ভেতর ক্ষতবিক্ষত হয়ে আছে। তার মধ্যে এমন অভিযোগ আর যেন সহ্য হচ্ছে না। বিনয়বাবুর ওপর মাথাটা ভীষণভাবে গরম হয়ে উঠল। চিৎকার করে বলল, বারবার বলছি বাজে কথা বন্ধ করো, আমি শুনতে চাই না, তাও কেন একই ঘাতে আঙুল দিয়ে খোঁচাচ্ছ? বিনয় ছেলের কীর্তি দেখে রাগে শালীন অশালীন বোধ হারিয়ে ফেললেন। ছেলেকে এক ধাক্কা দিয়ে বললেন, বাবাকে অবিশ্বাস করা তোর? তোর বাবাকে? তবে জিজ্ঞেস কর, অপূর্বর বিয়ের পর কেন রবির বাড়িতে সুগন্ধার সাথে কি আলাপ করতে যেত? জিজ্ঞেস কর। ঘন্টার পর ঘন্টা রবির বাড়িতে সময় কাটাতো দুজন, কেন? সোহম হঠাৎ করে চুপ হয়ে যায়। অপূর্ববাবুর দিকে একদৃষ্টে উত্তর জানার অপেক্ষায় তাকিয়ে আছে। অপূর্ববাবুর চোখ ফ্যাকাশে হয়ে আসে। এর কি উত্তর দেবে? যে কথা এত বছর ধরে চাপা পড়েছিল, কি করে সামাল দেবে? অরুণা দেবী রুদ্রমূর্তি ধারণ করেন, বললেন, ফের অপূর্বকে নিয়ে একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেব বিনয়দা। বিদিশা চিৎকার করে ওঠে, বাবিন, ওনাকে বলো বাবা এমন না, উনি বানিয়ে বলছেন। সোহম চুপ। অপূর্ববাবুর চোখের ভাষা পড়ে যাচ্ছে যেন সোহম। অপূর্ববাবু কাঁপতে শুরু করেন, বলেন, নিজের স্ত্রী সম্বন্ধে এমন মিথ্যে অপবাদ যে দেয়, তাকে আমি মানুষ বলে ভাবি না। আবার উচ্চস্বরে হেসে ওঠে বিনয়বাবু। বিদিশাকে ওই অবস্থায় টেনে অপূর্ববাবুর কাছে নিয়ে আসে। অপূর্ববাবুর হাত মেয়ের মাথায় রেখে বলেন, বল এবার সত্যি কথা, দেখা করতিস না আমার স্ত্রীর সাথে? সময় কাটিয়েছিস কি না বল, বল হ্যাঁ কি না? অপূর্ববাবু সব কথা যেন হারিয়ে ফেলেন। যে কথা তিনি কিছুতেই প্রকাশ করতে পারবেন না, এমন মিথ্যে অপবাদ কি করে সহ্য করবেন? থপ করে বসে পড়লেন সোফায়। সোহমের চোখে মনে প্রাণে অপূর্ববাবুর জন্য যে শ্রদ্ধা ভালোবাসা ছিল, তা ঘৃণারূপে একটু একটু করে বাসা বাঁধতে থাকে। অরুণা দেবীর মনে হলো, এত বড় কথা সারা জীবন গোপন করে রাখলো, সারা জীবন সর্বস্ব বিসর্জন দিয়েও জিততে পারল না, হেরে গেলেন, জীবনের সব মিথ্যে। বিদিশা অপূর্ববাবুর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, আমি বিশ্বাস করি তোমায়, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। বিনয়বাবু মরার ওপর শেষ খাড়ার ঘা দিতে প্রস্তুত।
বললেন, সোহম, খুব ভালোবাসিস এদের তুই, তাই না? তবে শোন, বিয়ের আগে তোর মা আর এই অপূর্বর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে যখন আমার সাথে সুগন্ধার বিয়ে হয়, অপূর্ব তোর মায়ের প্রতি লোভ ছাড়তে পারে না। দুজনে বিবাহিত হওয়া সত্ত্বেও রবির বাড়িতে নিয়মিত মেলামেশা করত। পরকীয়ায় মেতে উঠেছিল দুজন, যার পরিণতি তোর মায়ের আত্মহত্যা। বিদিশা চিৎকার করে উঠল, বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে, বেরিয়ে যান। আমি চিনি আমার বাবাকে। অরুণা দেবী শরীর ছেড়ে দিলে রঞ্জুবাবুর স্ত্রী আর বৌমা মিলে কোনো রকমে ধরে চেয়ারে বসায়। সোহমের চোখে স্বপ্নের জ্বলন্ত চিতা। আর সহ্য হয় না। প্রাণটা বেরিয়ে গেলে এই মুহূর্তে সবচেয়ে সুখী হতো। বিদিশা উচ্চস্বরে কেঁদে কেঁদে বেরিয়ে যেতে বললে বিনয়বাবু ছেলেকে জাপটে ধরে বলল, বাড়ি চল, আর এক মুহূর্ত এখানে নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।